হ্যালো বন্ধু, সকলকে স্বাগতম প্রিজ্ঞান স্টাডি ইউটিউব চ্যানেলে। তো এই পার্টে আমাদের আলোচ্য বিষয় হলো বৈদিক সভ্যতার এমসিকিউ। এর আগে আমরা বৈদিক সভ্যতার থিওরি কভার করেছি। তো যারা ক্লাসগুলি করনি অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্ট ভিজিট করো, সেখানে সব হিস্ট্রি ক্লাসগুলি পেয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করতেছি। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? বৈদিক সাহিত্য রচিত হয়, অ্যান্সার কী হবে? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়। নেক্সট, আর্য শব্দের অর্থ কী? আর্য কোনো জাতি নয়, আর্য বলতে বোঝায় ভাষাগোষ্ঠীর সমন্বয়। এখানে অ্যান্সার কী হবে? আর্য শব্দের অর্থ ভাষাগোষ্ঠী। নেক্সট, প্রথম কোন ইউরোপীয় ব্যক্তি আর্যকে একটি জাতি ও ভাষাতত্ত্বের ভিত্তিতে ব্যাখ্যা করেন? তাই আর্যকে একটি জাতি ও ভাষাতত্ত্বের ভিত্তিতে ব্যাখ্যা কী করেছিলেন? অ্যান্সার হবে ম্যাক্স মুলার। বৈদিক আর্যদের প্রধান খাদ্য কী ছিল? বৈদিক আর্যদের প্রধান খাদ্য ছিল, অ্যান্সার কী হবে? দুধ ও দুগ্ধজাতীয় দ্রব্য। সংস্কৃত ব্যাকরণ কে রচনা করেন? অ্যান্সার কী হবে? সংস্কৃত ব্যাকরণ রচনা করেন, অ্যান্সার হবে পাণিনি। পাণিনি ছিলেন সংস্কৃত ব্যাকরণবিদ। তার প্রধান পুস্তক হলো অষ্টাধ্যায়ী। চরক কে ছিলেন? চরক ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি আয়ুর্বেদিক পদ্ধতিতে সংহিতা গ্রন্থ রচনা করেন, যা চরক সংহিতা নামে পরিচিত। আর্যভট্ট কে ছিল? আর্যভট্ট ছিল ভারতীয় গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ। তার প্রধান পুস্তক হলো আর্যভট্টীয় ও আর্যভট্ট সিদ্ধান্ত। তিনি আবিষ্কার হিসেবে করেছিলেন শূন্যের খোঁজ তিনি করেন প্রথম, এবং পায়ের মান তিনি প্রথম দিয়েছিলেন। কালিদাস কে ছিল? কালিদাস ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সহকবি। তার প্রধান পুস্তকগুলি হলো মেঘদূত, রঘুবংশ, কুমারসঙ্গ, শকুন্তলা। ঠিক আছে, বোঝা গেছে? এখানে কী হবে অ্যান্সার? সংস্কৃত ব্যাকরণ কে রচনা করেন? সংস্কৃত ব্যাকরণ রচনা করেন, অ্যান্সার হবে পাণিনি। পাণিনি ছিলেন সংস্কৃত ব্যাকরণবিদ। ঠিক আছে। নেক্সট, বৈদিক যুগের সহস্ত্রীয় নৌ বলতে কী বোঝানো হয়েছে? বৈদিক যুগের সহস্ত্রীয় নৌ বলতে বোঝানো হয়েছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 100 দ্বার বিশিষ্ট নৌকা। নেক্সট, পতঞ্জলি দেশের জন্য বিখ্যাত। পতঞ্জলি কিসের জন্য বিখ্যাত? পতঞ্জলি বিখ্যাত অ্যান্সার হবে যোগসূত্র। ঋগ্বেদের সর্বাপেক্ষা স্পষ্ট দৈবিক চরিত্রটি হলো, স্পষ্ট দৈবিক চরিত্রটি কি ঋগ্বৈদিক যুগের? অ্যান্সার হবে ইন্দ্র। ইন্দ্রই ছিল ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা। বেদকে অপরিসীয় বলা হয় কারণ কি? বেদকে অপরিসীয় বলার কারণ কি? বেদ মানুষের রচিত নয়, এটি ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী, যা ঋষিমুনিরা কী করেছেন? বেদের সংকলন করেন। তাই এখানে অ্যান্সার কী হবে? বেদকে অপরিসীয় বলার কারণ বেদ কোনো মানুষের রচিত নয়, তাই বেদের অপর নাম হলো অপৌরুষীয়। বৈদিক যুগের রাজনৈতিক সংগঠনগুলিকে তাদের ক্রম অনুসারে সাজাও। তাদের রাজনৈতিক যে জীবনযাপন ছিল সেগুলোকে একটা স্টেজ ওয়াইজ তাকে সাজাতে হবে। তো রাজনৈতিক সংগঠনের প্রধান মূল একক ছিল কুল। অনেকগুলি কুল নিয়ে গঠিত হতো গ্রাম, অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হতো বিষ, অনেকগুলি বিষ নিয়ে গঠিত হতো জন, অনেকগুলি জন নিয়ে গঠিত হতো রাষ্ট্র। তো এখানে অ্যান্সার কী হবে? রাজনৈতিক ক্রমগুলির অ্যান্সার হবে সি। ভারতের জাতীয় প্রতীকে ব্যবহৃত সত্যমেব জয়তে কথা থেকে নেওয়া হয়েছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। সত্যমেব জয়তে হলো প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ মুন্ডক উপনিষদের একটি মন্ত্র। ঠিক আছে। নেক্সট, 12 নম্বর কোশ্চেন, উপনিষদগুলির বিষয়বস্তু হলো, উপনিষদটা কি? উপনিষদ হলো বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠতম অধ্যায়। এর মধ্যে প্রতিটি বেদের দার্শনিক ব্যাখ্যা করা হয়েছে। প্রতিটি বেদে কী করা হয়েছে? দার্শনিক ব্যাখ্যা করা হয়েছে। তাই উপনিষদের বিষয়বস্তু কী হবে? দর্শন হবে। দার্শনিক ব্যাখ্যা করা হয়েছে, তাই বিষয়বস্তু দর্শন, অ্যান্সার হবে দর্শন। আর উপনিষদ শব্দের অর্থ কী যদি বলা হয়, তাহলে এর অর্থ হবে গুরুর নিকটে বসে জ্ঞান অর্জন করা। নেক্সট, যোগ দর্শনের ব্যাখ্যা কে দেন? যোগ দর্শনের ব্যাখ্যা কে দিয়েছিলেন? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে পতঞ্জলি। নেক্সট, পৌরাণিক মহান বিধানদাতা কে ছিলেন? পৌরাণিক মহান বিধানদাতা ছিলেন, অ্যান্সার কী হবে? মনু। 15 নম্বর কোশ্চেন, গোত্র শব্দটি প্রথম পাওয়া যায়, গোত্র শব্দটি প্রথম কোন বেদ থেকে পাওয়া যায়? অ্যান্সার হবে ঋগ্বেদ থেকে পাওয়া যায়। ঋগ্বেদে গোত্র শব্দের অর্থ কী ছিল? গোত্র শব্দের অর্থ হলো গবাদি পশু বা গাইকে বোঝানো হতো। নেক্সট, নিচের কোনটি নাস্তিক ও আস্তিক তত্ত্বের মধ্যে প্রধান অন্তর? সেগুলি কি? ঈশ্বরের উপস্থিতি বিশ্বাস, না পুনর্জন্ম তত্ত্বের উপর বিশ্বাস, না বৈদিক সাহিত্যের উপর বিশ্বাস, না স্বর্গ নরকের উপস্থিতির উপর বিশ্বাস?
তাই প্রধান যদি বলা হয়, প্রধান অন্তর বলা হয় ঈশ্বরের উপস্থিতি ও বিশ্বাস, কারণ নাস্তিকরা ঈশ্বরে বিশ্বাস করে না আর আস্তিকরা ঈশ্বরে বিশ্বাস করে থাকে। তাই অ্যান্সার আমাদের কী হবে? ঈশ্বরের উপস্থিতি বিশ্বাস, এটা হচ্ছে প্রধান অন্তর। নেক্সট, ন্যায় দর্শনের প্রচার করেন। ন্যায় দর্শন কে প্রচার করেন? বেদকে বোঝার জন্য 6টি দর্শন লেখা হয় 6জন ঋষি দ্বারা। সেই 6টি দর্শন কী হলো? ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। তাই ন্যায় দর্শন কে লেখেন বা প্রচার করেন? ন্যায় দর্শন প্রচার করেছেন গৌতম। কপিল হচ্ছে সংখ্যা দর্শন লেখেন, কণাদের হচ্ছে বৈশেষিক দর্শন এবং জৈমিনী হচ্ছে পূর্ব মীমাংসা। ঠিক আছে, তাই এখানে ন্যায় দর্শনের কথা বলা হয়েছে, তাই ন্যায় দর্শনের প্রচার কে করেন? অ্যান্সার হবে আমাদের গৌতম। নেক্সট, অষ্টাধ্যায়ী রচনা কে করেন? অষ্টধ্যায়ী রচনা কে করেন? অ্যান্সার হবে পাণিনি। বেদ ব্যাস কী সংকলন করেন? বেদের সংকলন করেন। আর বেদ ব্যাসের পুত্র হচ্ছে সুখদেব। ঠিক আছে, আর বাল্মীকি কী রচনা করেন? বাল্মীকি রচনা করেন মহাভারতের। এখানে কী অ্যান্সার হবে আমাদের? অষ্টাধ্যায়ী রচনা করেন পাণিনি। অ্যান্সার হবে পাণিনি। নেক্সট, পুরুষ মেয়েদের উল্লেখ কোথায় আছে? পুরুষ মেয়েদের উল্লেখ কোথায় আছে? তো এর উল্লেখ আছে কোথায়? অ্যান্সার কী হবে? শতপথ ব্রাহ্মণে পুরুষ মেয়েদের উল্লেখ আছে। শতপথ ব্রাহ্মণ হলো বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থ। পুরুষ মেয়ের যোগ্য সম্পর্কে তথ্য ও অস্তমা সদ্গময় শ্লোকটি এই ব্রাহ্মণ গ্রন্থের অন্তর্গত। তাই এখানে একটা প্রশ্ন হতে পারে, অস্তমা সদ্গময় শ্লোকটি কোন ব্রাহ্মণ গ্রন্থের অন্তর্গত? তাই অ্যান্সার কী হবে? শতপথ ব্রাহ্মণ গ্রন্থের অন্তর্গত। এটাও কোশ্চেন এসেছে বিভিন্ন পরীক্ষায়। আর কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদ হলো যজুর্বেদের দুটি শাখা। যজুর্বেদকে দুভাগে ভাগ করা হয়, একটি হলো কৃষ্ণ যজুর্বেদ আর একটা শুক্ল যজুর্বেদ। আর এখানে আমার অ্যান্সার কী হচ্ছে? পুরুষ মেয়েদের উল্লেখ পাওয়া যায় শতপথ ব্রাহ্মণে। অ্যান্সার হবে শতপথ ব্রাহ্মণ। ঠিক আছে, 20 নম্বর কোশ্চেন, মনুস্মৃতিতে যে বিষয়ে আলোচনা করা হয়েছে, মনুস্মৃতি মূলত কোন বিষয়ের উপর আলোচনা করা হয়েছে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আইন নিয়ে আলোচনা করা হয়েছে, আইন বিষয়ে আলোচনা করা হয়েছে। মনুস্মৃতি হলো যা মানব ধর্মশাস্ত্র এবং মনুর আইন নামে পরিচিত। মনুস্মৃতি কি? মানব ধর্মশাস্ত্র এবং মনুর আইন নামে পরিচিত। হিন্দু ধর্মের অনেক ধর্মশাস্ত্রের মধ্যে প্রধান প্রাচীন আইনি পাঠ্য ও সংবিধান বলে মনে করা হয়। একে প্রাচীন আইনি পাঠ্য ও সংবিধান বলে মনে করা হয়। 1776 সালে উইলিয়াম জোন্স মনুস্মৃতির ইংরেজিতে অনুবাদ করেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আর্যের আক্ষরিক অর্থ কী? আর্য কথাটির আক্ষরিক অর্থ হলো মহান। অ্যান্সার হবে মহান বা শ্রেষ্ঠ বংশজাত বলতে পারো। গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? গায়ত্রী মন্ত্র রচনা করেন, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বিশ্বামিত্র। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের 3য় মণ্ডলে লেখা হয়েছে। তেইশ নম্বর কোশ্চেন, আর্যদের বিষয়ে তথ্য দেয় এমন একটি লিপি হলো? আর্যদের বিষয়ে তথ্য দেয় এমন একটি লিপির নাম কি? লিপির নাম হলো বগোজকয় লিপি। এই বগোজকয় লিপি 1400 খ্রিস্টপূর্বাব্দ পুরাতন। এখানে বৈদিক যুগের 4টি দেবতা উল্লেখ পাওয়া যায়। সেই দেবতাগুলি হলো ইন্দ্র, বরুণ, মিত্র, নাসত্য। তা থেকে বোঝা যায় যে এই লিপি থেকে আমরা আর্যদের বিষয় সম্পর্কে তথ্য পেয়ে থাকি। নেক্সট, নিম্নলিখিত চতুর্বেদের মধ্যে কোনটি জাদুবিদ্যা ও মন্ত্র নিয়ে রচিত? জাদুবিদ্যা ও মন্ত্র নিয়ে গঠিত কোন বেদ থেকে আমরা পেয়ে থাকি? সেই বেদটি হলো অথর্ববেদ। অ্যান্সার হবে অথর্ববেদ। ঋগ্বেদে আমরা কী জানতে পারি? ঋগ্বৈদিক যুগ সম্পর্কে জানতে পারছি। সামবেদ থেকে আমরা কী জানতে পারছি? সামবেদ থেকে আমরা প্রাচীন শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে আমরা জানতে পারছি। যজুর্বেদ থেকে আমরা কী জানতে পারছি? যজুর্বেদ থেকে আমরা যাগযজ্ঞের বিধান সম্পর্কে জানতে পারছি। ঠিক আছে, আর জাদুবিদ্যা আর মন্ত্র সম্পর্কে আমরা জানতে পারছি কোন বেদ থেকে? অথর্ববেদ থেকে। অ্যান্সার হবে অথর্ববেদ। নেক্সট, আদি বৈদিক যুগের আর্যদের ধর্মবিশ্বাস ছিল প্রধানত কিসের উপর নির্ভর ছিল তাদের ধর্মবিশ্বাস? অ্যান্সার হবে প্রকৃতি পুজো ও যাগযজ্ঞের উপর তাদের ধর্মবিশ্বাস ছিল। 26 নম্বর কোশ্চেন, রাবি বা ইরাবতী নদী ঋগ্বেদে কী নামে খ্যাত? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে পুরুষনী নদী নামে খ্যাত। ঠিক আছে, বিতস্তা বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে ঝিলাম। আশিকিনী বর্তমান নাম হচ্ছে চিনাব। শতদ্রী বর্তমান নাম হচ্ছে শতদ্র। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেন,
ঋগ্বৈদিক যুগে কোন উপজাতির রাজা দশ রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিল? তো দশ রাজার যুদ্ধটা কি? দশ রাজার যুদ্ধ হলো সেই সময় হচ্ছে সুদাস উপজাতির রাজা ভরত ও ঋষি বিশ্বামিত্র দ্বারা নিযুক্ত 10 রাজার মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা 10 রাজার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধটি হয়েছিল পুরুষনি নদীর পাশে। ঠিক আছে, তাই এখানে কোন উপজাতির মধ্যে কোন উপজাতির রাজার সঙ্গে 10 রাজার যুদ্ধ হয়েছিল? অ্যান্সার হবে এ, সুদাস। 28 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? অ্যান্সার কোনটি ঠিক নয়? ঋগ্বেদে 1088টি সূক্ত আছে, এটা রাইট। ঋগ্বেদে 10টি মণ্ডলে বিভক্ত যেগুলির আয়তন অসম, এটাও ঠিক। ঋগ্বেদে মনোলিথিক টেক্সট মানে হচ্ছে শিলার মধ্যে লিপিবদ্ধ যে লেখা তথ্যগুলি, তো শিলার মধ্যে লিপিবদ্ধ নয় ঋগ্বেদ, এটি গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ, তাই এটি ভুল। ঋগ্বেদে মনোলিথিক টেক্সট নয়, এটি বিভিন্ন স্তরে বিভক্ত, এটা রাইট। তাহলে অ্যান্সার কী হবে? সি, এটি হচ্ছে সঠিক নয় আমাদের। 29 নম্বর, উপনিষদগুলি সংকলিত হয়েছে মোটামুটি কবে? উপনিষদ সংকলিত হয়েছে মোটামুটি কবে? অ্যান্সার কী হবে? খ্রিস্টপূর্ব 28, মানে 800-তে, খ্রিস্টপূর্ব 800-তে হচ্ছে উপনিষদ সংকলিত হয়। এই উপনিষদ হলো বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠতম অধ্যায়, একে বেদান্ত বলা হয়। শ্রেষ্ঠতম অধ্যায় তাই একে বেদান্ত বলা হয়। প্রতিটি বেদের দার্শনিক ব্যাখ্যা এর মধ্যে করা হয়েছে। উপনিষদ শব্দের অর্থ হলো কারো সমীপে বসে থাকা বা গুরুর সাপেক্ষে বসে জ্ঞান অর্জন করা। ঠিক আছে, আর এটি সংকলন কবে হয়েছিল? 800 খ্রিস্টপূর্বাব্দে। নিম্নলিখিত কোন উপজাতি সমিতি উপজাতির প্রধান নির্বাচনে অংশগ্রহণ করেন? কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে সমিতি। সমিতি হচ্ছে উপজাতির প্রধান নির্বাচনে অংশগ্রহণ করে। সভা কি? সভা হচ্ছে শাসনতান্ত্রিক কাজকর্ম নির্ধারণ করা, এবং এখানে বয়স্ক জ্ঞানী ব্রাহ্মণ ও অর্থবান লোকদের নিয়ে গঠিত হয় সভা। ঠিক আছে, বিধত কী জিনিস? বিধত হচ্ছে যুদ্ধ সম্পর্কিত যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা এই সংগঠনে হয়ে থাকে বিধততে। ঠিক আছে, এখানে আমার অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এ, সমিতি। কোন প্রাণীকে ঋগ্বেদে অগণ্য বলা হয়েছে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গরুকে অগণ্য বলা হয়েছে। কেন বলা হয়েছে? মানে গো হত্যা করা যাবে না, তাই গরুকে অগণ্য বলা হয়েছে। নিম্নলিখিত কোন প্রাচীন গ্রন্থে প্রথম 4টি বর্ণে বিভক্ত সমাজে উল্লেখ পাওয়া যায়? অ্যান্সার কী হবে? 4টি বর্ণে বিভক্ত সমাজে উল্লেখ পাওয়া যাচ্ছে কোন গ্রন্থে? ঋগ্বৈদিক সংহিতার পুরুষোক্তে। অ্যান্সার হবে ঋগ্বৈদিক সংহিতার পুরুষোক্তে। ঋগ্বেদে দশম মণ্ডলের পুরুষোক্তে চতুর্থ বর্ণ সমাজে উল্লেখ আছে। এই 4টি বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো আমরা কিছু পাচ্ছি? ঋগ্বেদে দশম মণ্ডলে পুরুষোক্তে আমরা চতুর্বর্ণ সৃষ্টির উল্লেখ পাচ্ছি। এই বর্ণগুলি হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঠিক আছে, নেক্সট, নিচের গ্রন্থগুলির মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্রের অন্তর্ভুক্ত রয়েছে? গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? ঋগ্বেদের 3য় মণ্ডলে। ঠিক আছে, নেক্সট, কোনটি প্রাচীনতম বেদ? অ্যান্সার কী হবে? ঋগ্বেদ। ঋগ্বেদের নিম্নলিখিত কোন নদীর উল্লেখ নেই? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ঋগ্বেদে যে 7টি নদী উল্লেখ আছে সেই নদীগুলি হলো ঝিলাম, চিনাব, রাবি, শতদ্র, সিন্ধু, সরস্বতী, বিয়াস। এখানে আমি কী দেখতে পাচ্ছি? পেরিয়ার উল্লেখ নেই, এটাই হবে অ্যান্সার। 37 নম্বর কোশ্চেন, গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? অ্যান্সার হবে বিশ্বামিত্র। আর্যদের আর্কেটিক অঞ্চলে আদিবাসী স্থানের তত্ত্বটি কে সমর্থন করেন? অ্যান্সার কী হবে? আর্কেটিক অঞ্চল তাদের আদিবাসী স্থান ছিল, এটি কে তথ্য দিয়েছিলেন? অ্যান্সার হবে বিজি তিলক, মানে বাল গঙ্গাধর তিলক দিয়েছিলেন তথ্যটি। 39 নম্বর, আয়ুর্বেদিক চিকিৎসার উৎপত্তি কোন বেদে পাওয়া যায়? অ্যান্সার কী হবে? চিকিৎসা সম্পর্কে আর জাদুটনা সম্পর্কে আমরা কোথা থেকে, কোন বেদ থেকে পেয়ে থাকি? অথর্ববেদ। অ্যান্সার হবে অথর্ববেদ। আর যে বলা হয় আয়ুর্বেদ কার উপবেদ, মানে প্রতিটা বেদ আছে 4টা বেদের ও 4টা উপবেদ আছে, 4টা বেদের 4টা উপবেদ আছে। তাই যদি বলা হয় আয়ুর্বেদ কার উপবেদ, অ্যান্সার হবে ঋগ্বেদ। আর আয়ুর্বেদিক চিকিৎসা উৎপত্তি কোন বেদ থেকে পাওয়া যায়? অ্যান্সার হবে অথর্ববেদ। এই 4টা উপবেদ হলো, ঋগ্বেদের উপবেদ হলো আয়ুর্বেদ, সামবেদের উপবেদ হলো গান্ধর্ববেদ, যজুর্বেদের উপবেদ হলো ধনুর্বেদ, আর অথর্ববেদের উপবেদ হলো শিল্পবেদ। ঠিক আছে, এটা মনে রাখবে। 40 নম্বর, বৈদিক যুগে দুটি জনপ্রিয় সমাবেশ ছিল। কী ছিল? অ্যান্সার কী হবে? সভা
ও সমিতি, অ্যান্সার হবে সি, সভা ও সমিতি। দুটি জনপ্রিয় সমাবেশ ছিল সভা ও সমিতি। নেক্সট 41 নম্বর, আদি বৈদিক যুগে বর্ণপ্রথার ভিত্তি কী ছিল? আদি বৈদিক যুগে বর্ণপ্রথার ভিত্তি ছিল, বর্ণপ্রথা কীভাবে বিভক্ত ছিল? পেশার আধারে বিভক্ত ছিল, কিন্তু সেটি পরবর্তী বৈদিক যুগে কী হচ্ছে? জন্মের আধারে বিভক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী বৈদিক যুগে কী হচ্ছে? জন্মের আধারে বিভক্ত হচ্ছে, মানে হচ্ছে রাজা ছেলে রাজা হচ্ছে, পুরোহিতের ছেলে পুরোহিত হচ্ছে। সেটা আদি বৈদিক যুগে কেমন ছিল? পেশার আধারে বিভক্ত ছিল, মানে মানুষ যে পেশা করতো সেই বর্ণে সে অধিকার পেত। ঠিক আছে, তাই অ্যান্সার হবে এখানে পেশা। 42 নম্বর, যে ফসলটি বৈদিকদের কাছে পরিচিত ছিল না সেই ফসলটি কি? যে ফসলটি বৈদিকদের কাছে পরিচিত ছিল না সেটি হলো তামাক। তামাক তাদের পরিচিত ছিল না, এই ফসলটি সম্পর্কে তারা জানতো না। 43 নম্বর, যাগযজ্ঞের নিয়মবিধি সম্পর্কে জানা যায় কোন বেদ থেকে? যাগযজ্ঞ সম্পর্কে আমরা জানতে পারছি কোন বেদ থেকে? অ্যান্সার হবে কি? যজুর্বেদ থেকে আমরা যাগযজ্ঞ সম্পর্কে জানতে পারছি। ঋগ্বেদ থেকে আমরা ঋগ বৈদিক যুগ সম্পর্কে জানতে পারছি। সামবেদ থেকে আমরা প্রাচীন শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে জানতে পারছি। অথর্ববেদ থেকে আমরা চিকিৎসা জাদুটোনা সম্পর্কে চিকিৎসা ও জাদুটোনা সম্পর্কে জানতে পারছি, জাদুবিদ্যা সম্পর্কে আমরা জানতে পারছি অথর্ববেদ থেকে। ঠিক আছে, 44 নম্বর, বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারিগর কে ছিলেন? অ্যান্সার কী হবে? সি, ছুতার। 45 নম্বর, যে ঋষি দক্ষিণ ভারতে আর্যগ্রহণ করেছিলেন বলে কথিত আছে তিনি কে ছিলেন? মানে দক্ষিণ ভারতে আর্যগ্রহণ করেছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে আগস্ত্য ঋষি দক্ষিণ ভারতে আর্যগ্রহণ করেছিলেন। আগস্ত্য প্রথম তামিল ভাষার ব্যাকরণ রচনা করেন। তিনি দক্ষিণ ভারতে আর্য সংস্কৃতি ও সাহিত্য ছড়িয়ে দেন। ঠিক আছে, 46 নম্বর, একমাত্র বেদ যাকে সঙ্গীতে অনুপ্রাণিত করা হয় সেটি কি? সেটি হলো সামবেদ। ঠিক আছে, প্রাচীন সঙ্গীত সম্পর্কে আমরা সামবেদ থেকে জানতে পারছি। 47 নম্বর, উপনিষদগুলিকে ব্রাহ্মণ থেকে পৃথক করা হয়েছে কোন গ্রন্থের মাধ্যমে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আরণ্যক গ্রন্থের মাধ্যমে পৃথক করা হয়েছে। উপনিষদী প্রেক্ষাপটে আরণ্যক বলতে এমন একটি গ্রন্থকে বোঝায় যা অরণ্যে নিস্তব্ধতায় দ্বারা পাঠ করা বা ব্যাখ্যা করা। তো মানুষ যখন গৃহস্থ জীবন শেষ করে যখন বানপ্রস্থ জীবনে প্রবেশ করছে তখন তারা ঈশ্বরের আরাধনায় মগ্ন হচ্ছে এবং সেখানে যে জ্ঞান বা সিদ্ধি লাভ করছে এবং তাদের মধ্যে যে দার্শনিক জ্ঞানের উদ্ভব হচ্ছে সেগুলি তারা কথা লিপিবদ্ধ করছে উপনিষদের মধ্যে, তাই সেটিকে পৃথক করছে আরণ্যক। অ্যান্সার কী হবে? আরণ্যক। 48 নম্বর, বৈদিক দেবতা ইন্দ্র ছিলেন কিসের দেবতা? বৃষ্টি ও বজ্রপাতের দেবতা। আর ইন্দ্র ছিলেন বৈদিক যুগের প্রধান দেবতা। বেদে ইন্দ্র হলেন স্বর্গ এবং দেবতাগণের রাজা। তিনি স্বর্গ, বজ্রপাত, বর্জ্য, ঝড়, বৃষ্টি এবং নদী প্রবাহের দেবতা ছিলেন। দর্শন শব্দটি নিচের কোনটি থেকে এসেছে? অ্যান্সার কী হবে? প্রাচীন গ্রিক থেকে এসেছে। দর্শন শব্দের মূল অর্থ হলো প্রাচীন গ্রিক শিকো দর্শন থেকে এসেছে, যার অর্থ প্রেম এবং সপস বা প্রজ্ঞা। 50 নম্বর, আর্য সমাজে মানুষের জীবনের নিম্নোক্ত পর্যায়গুলির মধ্যে কোনটি বয়সের ঊর্ধ্বক্রম অনুসারে সঠিক? ঠিক আছে, কোনটি সঠিক? মানে মানুষের জীবনকে 4টি পর্যায়ে ভাগ করা হয় আর্য সমাজে। সেই 4টি পর্যায় হলো ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য কী হচ্ছে? গুরুর আশ্রমে গিয়ে জ্ঞান অর্জন করা। গৃহস্থ কী হচ্ছে? গৃহস্থ হচ্ছে সংসার ধর্ম পালন করা। বানপ্রস্থ হলো সংসার ধর্ম ত্যাগ করে বনে গিয়ে জ্ঞান অর্জন করা বা ঈশ্বরের আরাধনা করা এবং সব সংসারের মায়া ত্যাগ করে সন্ন্যাস ধর্ম পালন করা এবং ঈশ্বরের আরাধনা করাই হচ্ছে লাস্ট জীবন হচ্ছে সন্ন্যাস। তাই আমাদের অ্যান্সার কী হবে? এ, ব্রাহ্মণ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ঠিক আছে, 51 নম্বর কোশ্চেন, বৈদিক যুগে নিচের কোনটি পশুর ঈশ্বর ছিলেন? কে পশুর ঈশ্বর ছিলেন? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি, রুদ্র ছিলেন পশুদের ঈশ্বর বৈদিক যুগে। রুদ্র হচ্ছে পশুপতি রূপে বৈদিক যুগের পশুদের ঈশ্বর। 52 নম্বর কোশ্চেন, আর্য উপজাতিদের আদিবসতি কোথায় ছিল? উপজাতিদের আদিবসতি ছিল সপ্তসিন্ধু অঞ্চলে। আর্যরা ছিল যাযাবর, তারা গ্রামে বসতি স্থাপন করে আর্যরা যে অঞ্চল দখল করেছিল তা সপ্তসিন্ধু অঞ্চল নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট, পঞ্চতন্ত্র গল্পগুলি কে সংকলন করেন? পঞ্চতন্ত্র গল্প কে সংকলন করেছিল? অ্যান্সার হবে বিষ্ণু শর্মা। নেক্সট, উপনিষদ কি? উপনিষদ
উপনিষদ হলো হিন্দু দর্শনের উৎস। অপশান সি, হিন্দু দর্শনের উৎস হলো উপনিষদ। উপনিষদ হলো ধর্মীয় ও দার্শনিক গ্রন্থের একটি সংকলন, যা সম্ভবত ভারতে রচিত হয়েছিল 800 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। 55 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কে একজন চিকিৎসক ছিলেন না? কে চিকিৎসক ছিলেন না এদের মধ্যে বলো? সুশ্রুত। সুশ্রুত কে ছিলেন? সুশ্রুত ছিলেন প্রাচীন ভারতীয় চিকিৎসক এবং সুশ্রুত সংহিতা গ্রন্থের মূল লেখক হিসেবে তিনি পরিচিত। সুশ্রুত প্রাচীন ভারতীয় চিকিৎসক ছিলেন এবং সুশ্রুত সংহিতা গ্রন্থের লেখক হিসেবে পরিচিত ছিলেন। চরক কে ছিলেন? চরক ছিলেন হচ্ছে তৎকালীন ভারতবর্ষের কনিষ্ক রাজার চিকিৎসক। সেই সময় তিনি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির সর্বোত্তম সংকলন গ্রন্থ রচনা করেন, যা চরক সংহিতা নামে পরিচিত। ঠিক আছে। চার্বাক কি? চার্বাক হলো ভারতীয় দর্শনের একটি বস্তুবাদী শাখা। ধন্বন্তরী কে ছিলেন? ধন্বন্তরী ছিলেন হচ্ছে হিন্দু চিকিৎসার দেবতা এবং ভগবান বিষ্ণুর অবতার। পুরাণে তাকে আয়ুর্বেদের দেবতা বলে উল্লেখ করা হয়েছে। তো এখানে কী হচ্ছে, কোনটি চিকিৎসক নয়? বুঝতে পারছি আমরা। চার্বাক। চার্বাক হলো ভারতীয় দর্শনের একটি বস্তুবাদী শাখা। তো অ্যান্সার হবে আমাদের চার্বাক। 56 নম্বর কোশ্চেন, হিন্দু সামাজিক ধর্মানুষ্ঠান যেমন বিবাহ ইত্যাদিতে বর্ণিত আচার অনুষ্ঠানের ভিত্তিতে সম্পাদিত হয় কোন গ্রন্থে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গৃহসূত্রের গ্রন্থে সম্পাদিত হচ্ছে গৃহসূত্র। এই গৃহসূত্রটা কি? গৃহসূত্র হলো পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ, যা বৈদিক ঘরোয়া আচার অনুষ্ঠান যেমন হচ্ছে গর্ভধারণ, জন্ম, দীক্ষা, বিবাহ, মৃত্যু ইত্যাদি ঘরোয়া আচার অনুষ্ঠানগুলির সাথে মোকাবিলা করার পরামর্শ দেয় এই পুস্তকটি। তো অ্যান্সার কী হবে? গৃহসূত্র। বিবাহ সম্পর্কিত তথ্য মানে বিধি সম্পর্কে আমরা কোন বই থেকে জানতে পারছি? গৃহসূত্র। 57 নম্বর কোশ্চেন, কোন বৈদিক দেবতা ছিলেন দুর্গ ভাঙ্গার এবং যুদ্ধ দেবতা? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ইন্দ্র। ইন্দ্র ছিলেন যুদ্ধ দেবতা। তিনি অনেক দুর্গ ধ্বংস করেন, তাই তিনি পুরন্দর নামেও পরিচিত ছিলেন। এটা মনে রাখবে। 58 নম্বর কোশ্চেন, নিচের কোন বেদ জাদুমন্ত্র ও জাদুবিদ্যার সাথে সম্পর্কিত? অ্যান্সার কী হবে? জাদুবিদ্যা সম্পর্কে আমরা কোন বেদ থেকে জানতে পারছি? অ্যান্সার হবে অথর্ববেদ। অথর্ববেদ হলো অথর্বণের জ্ঞানের ভাণ্ডার। অথর্বেদ কখনো কখনো জাদুসূত্রের বেদ বলা হয়। 59 কোশ্চেন, ঋগ্বেদের আর্যদের পরিবার কেমন ছিল? ঋগ্বৈদিক আর্যদের পরিবার ছিল পিতৃতান্ত্রিক। অ্যান্সার হবে পিতৃতান্ত্রিক। আমরা কি পড়েছিলাম? সিন্ধু সভ্যতায় সমাজ ছিল হচ্ছে মাতৃতান্ত্রিক। এখানে কি হচ্ছে, সেটি পিতৃতান্ত্রিক হয়ে যাচ্ছে। 60 নম্বর কোশ্চেন, উপনিষদের অপর কী নামে পরিচিত? উপনিষদ অপর কী নামে পরিচিত? অ্যান্সার হবে বেদান্ত। উপনিষদ বৈদিক সাহিত্যের হচ্ছে শ্রেষ্ঠতম অধ্যায়, তাই উপনিষদকে বেদান্ত বলা হতো। 61 নম্বর কোশ্চেন, বৈদিক যুগে রাজারা প্রজাদের কাছ থেকে যে কর আদায় করতো তাকে কী বলা হতো? একটি কর হলো, এই করটি হলো বলি। বৈদিক যুগে রাজারা জনগণের কাছ থেকে বলি, ভাগ, শুল্ক নামের কর আদায় করত। ঋগ্বৈদিক যুগে এটি স্বেচ্ছায় পরিশোধ করা হলেও পরে তা বাধ্যতামূলক করা হয়। ঠিক আছে। 62 নম্বর কোশ্চেন, গার্গী, মৈত্রী এবং কপিলার বাড়ি কোথায় ছিল এদের বাড়ি ছিল হবে? অ্যান্সার হবে মিথিলা। সকলের বাড়ি ছিল মিথিলা। গার্গী, মৈত্রী, কপিলা সকলের বৈদিক যুগে তারা ছিলেন, সেই সময় যে মহান দার্শনিক ছিলেন, তারা সবাই মিথিলার বাসিন্দা ছিলেন, মানে বর্তমানে বিহারে অবস্থিত মিথিলা, এখানে তাদের বাড়ি ছিল। ঋগ্বৈদিক যুগে লোকেরা প্রথম কোন ধাতুর ব্যবহার করতেন? কী হবে? প্রথম ঋগ্বৈদিক যুগে মানুষরা প্রথমে তামা ব্যবহার করতো। পরবর্তী বৈদিক যুগে মানুষরা কী ব্যবহার শুরু করলো? লোহার ব্যবহার সম্পর্কে জানতে পারলো এবং লোহার ব্যবহার শুরু করলো পরবর্তী বৈদিক যুগে। যদি বলা ঋগ্বৈদিক যুগে, তাহলে অ্যান্সার হবে আমাদের তামা। ঋগ্বৈদিক যুগে শুধুমাত্র তামা ব্যবহার করা হতো, যার সাধারণ অর্থ হচ্ছে আয়েস ব্যবহার করতো, যার সাধারণ শব্দ আয়েস ব্যবহার করা হতো। পরবর্তী সময়ে যখন লোহার ব্যবহার শুরু হয়, তখন তামা লোহা যথাক্রমে লোহিত আয়স বা শ্যাম আয়স নামে পরিচিত হয়। ঠিক আছে। 64 নম্বর কোশ্চেন, যজুর্বেদে কী আছে? যজুর্বেদে আছে স্তোত্র ও যজ্ঞের আচার। যজ্ঞের নিয়মকানুন আমরা কোন বেদ থেকে জানতে পারছি? যজুর্বেদ থেকে আমরা জানতে পারছি। 65 নম্বর কোশ্চেন, যজুষ মানে হচ্ছে যজ্ঞের সূত্র। যজুর্বেদ হলো প্রার্থনার বই, এতে যজ্ঞের আচার ও স্তোত্র রয়েছে। ঠিক আছে, এটা নোট ডাউন করবে। 65 নম্বর কোশ্চেন, ঋগ্বেদ কতগুলি স্তোত্র নিয়ে গঠিত? কতগুলি হচ্ছে 1088টি স্তোত্র নিয়ে গঠিত। ঠিক আছে। 66 বৈদিক যুগে অর্থনৈতিক মূলভিত্তি কী ছিল? ঋগ্বৈদিক যুগে অর্থনৈতিক মূলভিত্তি কী ছিল?
অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি ও গবাদি পশু পালন। অ্যান্সার হবে সি। ঋগ্বৈদিক যুগে সাধারণ গরু এবং বিশেষ করে গরু ছিল বিনিময়ের প্রধান মাধ্যম। অর্থনীতির ভিত্তি ছিল হচ্ছে কৃষি। ঠিক আছে, তো এখান থেকে শেষ হলো ক্লাসটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার অবশ্যই করে দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।